স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভালে আপনাদের সাথে আছি খালিদ জামিল। টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে পাকিস্তান, নিয়মরক্ষার লড়াইয়ে নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে। ওদিকে কপাল পুড়েছে নিউজিল্যান্ডেরও। উইকেটের মান তো আছে, এবার একই সঙ্গে বড় রোল প্লে করছে বৃষ্টি। তাদেরকে ছাপিয়ে কেমন দাঁড়াচ্ছে সুপার 8-এর চেহারাটা, আগের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকছে। বাংলাদেশের সুপার 8-এ কোন জায়গাটায় অবস্থান হচ্ছে, সে সব কিছু নিয়েই আমাদের এই বিশেষ আয়োজন। ছোট নাম বড় ধামাকা এবারে টি-20 বিশ্বকাপে, এমনটাই চমক দেখিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। লর্ডার হিলে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচ, আর তাতেই গ্রুপ এর রানার্স আপ হয়ে পৌঁছে গেল তারা সুপার 8-এ। এদিকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল গেলবারের রানার্স আপ পাকিস্তান। পাকিস্তান প্রথমে হোঁচট খেলো, তারপরে সুপার 8টাই শেষ পর্যন্ত নিশ্চিত করতে পারলো না। সম্ভবত ভারতের বিপক্ষে তাদের ওই ম্যাচ হারটাই কপাল পুড়িয়ে দিয়েছে বাবর আজমদের, এবং একই সঙ্গে নিউজিল্যান্ডের মতো দল তারাও শেষ পর্যন্ত বাদ পড়ে গেছে। ইংল্যান্ড বাদ পড়বে করছে। আসলে সুপার 8-এর সমীকরণটা কি? গ্রুপ এ এবং গ্রুপ বিতে কিন্তু সমীকরণটা জমে উঠেছে। সেই সমীকরণের সঙ্গে সঙ্গে কারা আসলে পাকিস্তানের যে লাস্ট ম্যাচটা রয়েছে সেখানে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন, কিংবা আগের ম্যাচগুলোতে তাদের কাছ থেকে কি প্রত্যাশা ছিল সেটা কতটা পূরণ করতে পারলেন পাকিস্তান এবং আয়ারল্যান্ড ম্যাচের আগে, সেই পরিসংখ্যানগুলো একটু দেখে নিতে চাই এক নজরে। আমরা প্রথমেই গ্রুপ এর পয়েন্ট টেবিলটা দেখে নিতে চাই। গ্রুপ এর পয়েন্ট টেবিলটা কিছুক্ষণ আগে পরিবর্তন এসেছে। ভারত সবার উপরে রয়েছে। কিছুক্ষণ আগে ভারত এবং কানাডার মধ্যকার একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, যেখানে আসলে দেখতে পাচ্ছি আমরা যে ভারত স্বাভাবিকভাবে সবার উপরে রয়েছে এবং কানাডা পাকিস্তানকে পেছনে ফেলে কিছুক্ষণ আগেই উপরে উঠে এসেছে। একটা পয়েন্ট পেয়েছে তারা সেই কারণে। কিন্তু আলটিমেটলি এই সব হিসেব নিকেশের তো খুব একটা গুরুত্ব নেই, কারণ যুক্তরাষ্ট্র এবং এই গ্রুপ থেকে ভারত কিন্তু সুপার 8-এর বিষয়টা কনফার্ম করে ফেলেছে। এই গ্রুপটা এবং বাকি সবাই এলিমিনেট হয়ে গেছে, সেটা মোটামুটি নিশ্চিত। আমরা যদি বি গ্রুপের পরিসংখ্যানটা দেখতে পাই, বি গ্রুপে কিন্তু এখনো পর্যন্ত কোনো কনফার্ম হয়নি। শুধুমাত্র অস্ট্রেলিয়া তাদের সুপার 8 যাত্রাটা কনফার্ম করেছে। অন্যদিকে দুটো ম্যাচ বাকি রয়েছে, সেটা পাকিস্তান খেলবে। প্রথমত পাকিস্তান খেলবে এই গ্রুপ থেকে প্রথমত স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার একটা ম্যাচ রয়েছে, অন্যদিকে ইংল্যান্ড এবং নামিবিয়ার যে ম্যাচটা রয়েছে। এই দুটো ম্যাচের উপরে আসলে শেষ পর্যন্ত নির্ভর করছে এই গ্রুপ থেকে কারা টপ পজিশন দুটো অর্জন করবে এবং সুপার 8-এ চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া 3 ম্যাচে সর্বোচ্চ জয় নিয়েছে, 3টাতেই তারা জিতেছে। অন্যদিকে ইংল্যান্ডকে আজকে রাত 11টার সময় যে ম্যাচটা শুরু হবে সেখানে কিন্তু তাদের জয়ই শুধুমাত্র নির্দিষ্ট নয়, সেই জয়টাই তাদের মাত্র সুপার 8 নিশ্চিত করবে না। পরবর্তীতে যে স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা রয়েছে সেখানে কোনোভাবে যদি অস্ট্রেলিয়া কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু এখানে ইংল্যান্ডের সব আশা শেষ হয়ে যাবে, স্কটল্যান্ড চলে যাবে পরের রাউন্ডে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে স্কটল্যান্ডের পয়েন্ট হচ্ছে 5 এবং সেই জায়গায় ইংল্যান্ডের পয়েন্ট হচ্ছে 3। ইংল্যান্ডকে আরেকটা ম্যাচ যেহেতু বাকি রয়েছে, তারা আরও 2 পয়েন্ট নিয়ে 5 করে রাখবে এবং একই সঙ্গে তারা কিন্তু আগের ম্যাচটাতে অর্থাৎ ওমানের বিপক্ষে ম্যাচটাতে কিন্তু ইংল্যান্ড দুর্দান্ত একটা জয় পেয়েছে। 3.1 ওভারে তারা কিন্তু ম্যাচটা জিতেছিল, যে কারণে তাদের নেট রান রেট নিয়ে কোনো হিসেব কষতে হচ্ছে না এই মুহূর্তে। শুধুমাত্র জয় প্রত্যাশা করতে হচ্ছে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার, যেই অস্ট্রেলিয়া তাদেরকে আবার সুপার 8-এর পথে বাধা হয়ে দাঁড়াতে চায়। এই ছিল মোটামুটি এই গ্রুপের বি গ্রুপের পয়েন্ট টেবিলের হিসেব নিকেশ। কিন্তু পাকিস্তান যে ম্যাচটা জিততে পারতো, বা পাকিস্তান আগের যে 3টা ম্যাচ খেলেছে সেখানে জিততে কারা আসলে ভাইটাল রোল প্লে করতে পারতো, সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারা আসলে পারেনি। ফখর জামানকে আমরা দেখি 3 ম্যাচে তিনি মাত্র 28 রান করেছেন। ফখর জামানের দায়িত্বটা কি? পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ফখর জামানের দায়িত্বটা হচ্ছে একটু দ্রুত রান তোলা, কারণ বাবর আজম এবং রিজওয়ান খুব দ্রুত রান তুলতে পারেন না, উইকেটে স্যাটেল হতে সময় নেন, এবং সেই কাজটা সেই সময়টাতে একটু বেশি রানের গতিটা চালু করার জন্য কিন্তু ফখর জামানকে দায়িত্বটা দিয়ে রাখে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। সেই কাজটা তিনি করতে এবার একেবারেই ব্যর্থ হয়েছেন। মাত্র 28 রান করেছেন এবং তার স্ট্রাইক রেটটা 1.33, কিন্তু রান করতে না পারলে তো আসলে স্ট্রাইক রেট দিয়ে কোনো কাজে আসবে না, এবং কাজে আসেওনি। ফখর জামানের সার্ভিসটা ঠিকভাবে পায়নি পাকিস্তান, যে কারণে শেষ পর্যন্ত পাকিস্তানকে বাদ পড়তে হয়েছে, সুপার 8-এর যেতে পারলো না তারা। অন্যদিকে আমরা যদি পরবর্তী ম্যাচে যারা আয়ারল্যান্ড রয়েছে পাকিস্তানের প্রতিপক্ষ, আয়ারল্যান্ড কিন্তু একেবারেই তলানিতে রয়েছে এই গ্রুপটাতে, এবং
সে কারণেই আসলে পল স্টার্লিং ক্যাপ্টেন আয়ারল্যান্ডের তার কাছ থেকে কিন্তু একটা বাড়তি প্রত্যাশা ছিল, কিন্তু দুটো ম্যাচ খেলতে পেরেছে আয়ারল্যান্ড, একটা ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে, 11 রান মাত্র তিনি করেছেন, অর্থাৎ তার কাছ থেকে যে প্রত্যাশিত বিষয়টি এবং স্ট্রাইক রেটটা দেখেন 50-এরও নিচে, যে কারণে পল স্টার্লিংয়ের নামের সঙ্গে বিষয়টা একেবারে যায় না, যে কারণেই বলতে হয় যে তাদের যে ভাইটাল রোলটা প্লে করা উচিত ছিল আয়ারল্যান্ডের হয়ে সেটা তারা পল স্টার্লিং অন্তত করতে পারেনি। আরেকজন ব্যাটসম্যান রয়েছেন আয়ারল্যান্ডের হ্যারি ট্যাক্টর, তাকেও কিন্তু আমরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে দেখি এবং দুর্দান্ত খেলে থাকেন তিনি শর্টার ভার্সনগুলোতে, কিন্তু এবারের বিশ্বকাপে তিনিও রান করতে পারেননি। 2 ম্যাচে 11 রান করেছেন এবং মাত্র 52 পয়েন্ট সামথিং টাং স্ট্রাইক রেট, অর্থাৎ সেটা উইকেটের কারণেই হোক কিংবা আবহাওয়ার কারণে হোক, ওভারকাস্ট কন্ডিশন সব কিছু মিলিয়ে আসলে আলটিমেটলি যে ফলাফলটা সেটা হচ্ছে যাদের উপরে ভরসা করা হচ্ছিল সেই ভরসার প্রতিদানটা তারা রাখতে পারেনি এবং সেই ভরসাটা শেষ পর্যন্ত রাখতে না পারার কারণে পাকিস্তান এবং আয়ারল্যান্ড যারা আসলে শেষ পর্যায়ে শেষ ম্যাচটা খেলতে যাচ্ছে গ্রুপ পর্বের এবারের বিশ্বকাপে, সেই ম্যাচের আগেই আসলে তাদেরকে ছিটকে যেতে হয়েছে এবং ছিটকে গিয়ে শেষ পর্যন্ত তারা একটা নিয়ম রক্ষার ম্যাচে লড়তে যাচ্ছে। তো মোটামুটি এই ছিল পরিসংখ্যানের আলোকে আয়ারল্যান্ড এবং পাকিস্তান ম্যাচের আগের প্রেডিকশনগুলো। দর্শক, প্রেডিকশন আমরা দেখছিলাম পরিসংখ্যানের আলোকে, কিন্তু পরিসংখ্যানের বাইরেও অনেক হিসেব নিকেশ থাকে, সেই হিসেব নিকেশ অনুযায়ী আসলে কারা হতে পারতেন পাকিস্তানের এক্সপেক্টার। পাকিস্তান যে 3টে ম্যাচ খেলেছে সেই 3 ম্যাচে খেলে শেষ পর্যন্ত তারা সুপার 8 যে নিশ্চিত করতে পারলো না, সেইখানে আসলে বাড়তি রোলটা কারা প্লে করতে পারতেন। আমরা যদি প্রথমে একটু দেখে নিতে চাই দর্শক, আমাদের সামনে প্রথমে রয়েছে মোহাম্মদ আমিরের কাছ থেকে কিন্তু বাড়তি প্রত্যাশা করা হয়েছিল। অনেকদিন পরে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছেন এই বিশ্বকাপের আগের একটা সিরিজে এবং সেখানে তিনি বেশ ভালো বোলিং করেছেন। এই বিশ্বকাপেও 3টা ম্যাচ খেলে মোট 5টা উইকেট তিনি শিকার করেছেন, অর্থাৎ তার কাছ থেকে যে প্রত্যাশাটা করা হচ্ছিল সেই প্রত্যাশাটা তিনি পূরণ করতে পারেননি মোহাম্মদ আমির, এটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু আলটিমেটলি ব্যাটিং যে দুর্বলতা পাকিস্তানের দেখা গেছে সেটার কারণেই পাকিস্তানের বর্তমানের এই অবস্থা। আরেকজন এক্স ফ্যাক্টর হচ্ছেন, আমরা যদি নাসিম শাহের কথা বলতে চাই, নাসিম শাহ যে জায়গাটায় আসলে দাঁড়িয়ে রয়েছেন ভারতের বিপক্ষে ম্যাচটাতে, নাসিম শাহের কান্না কিন্তু অনেকেরই নজর কেড়েছে এবং তিনি শেষ পর্যন্ত ব্যাটিংয়ে ছিলেন এবং দলকে জেতাতে না পেরে চোখে জল নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন। সো নাসিম শাহের কাছ থেকে ব্যাটিংয়ের যে পাওয়ার হিটিং সেটা পাকিস্তান প্রত্যাশা করে এবং একই সঙ্গে তার মূল যে ভূমিকাটা সেটাও কিন্তু তিনি বেশ ভালোভাবে পালন করেছেন, অন্তত এবারের বিশ্বকাপে তো করেছেন। তার কাছ থেকে প্রত্যাশাটা পুরোপুরি শতভাগ পাওয়া না গেলেও যে সাপোর্টটা তার কাছ থেকে পাওয়ার প্রত্যাশা ছিল সেটা পূরণ করেছেন। কিন্তু ওই যে পুরনো কথায় আবারও আসতে হচ্ছে যে পাকিস্তানের ব্যাটসম্যানরা ঠিক সেইভাবে তাদেরকে সাপোর্টটা দিতে পারেননি, যে কারণে আসলে খুব বেশি ডিফেন্ড করার, নাসিম শাহের কথা বলি কিংবা মোহাম্মদ আমিরের কথা বলি, ডিফেন্ড করার আসলে খুব বেশি বিষয় ছিল না। তো এই ছিল এক্স ফ্যাক্টর, কারা আসলে পাকিস্তানের এক্স ফ্যাক্টর হতে পারেন এবং একই সঙ্গে কারা সামনের লাস্ট যে ম্যাচটা রয়েছে তাদের আসলে সেখানে ভূমিকাটা কি হতে পারে সেই বিষয়ে আলোচনা। দর্শক, দেখে নিচ্ছিলাম পাকিস্তানের বর্তমান অবস্থান, আয়ারল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচ আগামীকালকে। সেই ম্যাচটা নিয়ম রক্ষার হলেও শেষ পর্যন্ত পাকিস্তান তাদের সিরিজটা, এই যে বিশ্বকাপ সেটা কিভাবে শেষ করে, এই বিশ্বকাপের শেষ ম্যাচটা তাদের কেমন হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। এবার একটু বাংলাদেশের দিকে নজর দিতে চাই। সুপার 8 নিশ্চিত করে তাসকিনরা সুপার চিল, দলের প্র্যাকটিসে নেই তাই বিশ্রামের দিনে ক্রিকেটাররা ঘুরে বেরিয়েছে যে যার মতো করে। নেপালের বিপক্ষে ম্যাচের আগে কোনো চাপ নেই, তবে ম্যাচটা জিতে সুপার 8-এর জন্য পুরো দল নিজেদের আত্মবিশ্বাসটা আরও পাকাপোক্ত করতে চাইছে। মাশরাফি বিন মর্তুজার কথা কি টাইগাররা সত্যি করতে যাচ্ছে এবারের বিশ্বকাপে? সেন্ট ভিনসেন্ট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ক্যারিবিয়ান সির সৌন্দর্য মুগ্ধ করতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকেই। আমরা ওয়েস্ট ইন্ডিজে আসার পর থেকে এখানকার সৌন্দর্য রীতিমতো মুগ্ধ, এখানকার নৈসর্গিক সৌন্দর্য সব কিছুই কিন্তু আসলে চোখ জুড়ানো। ক্যারিবিয়ান সিতে আজকের দিনটায় সস্ত্রীক আসলে দারুণ কিছু সময় কাটিয়েছেন, দারুণ কিছু মুহূর্ত আসলে তিনি ক্যামেরা বন্দি করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ আজকের দিনটা যেহেতু প্র্যাকটিস ছিল না, একেবারেই ফ্রি ছিলেন ক্রিকেটাররা, অনেকেই আসলে মসজিদে গিয়েছেন, জুমার দিন নামাজ পড়েছেন, যে যার মতো করে আসলে সময়টা কাটিয়েছেন। কিন্তু এই সময় কাটানোর মধ্যেও কিন্তু মাথায় ঠিকই কিন্তু সুপার 8-এর সমীকরণ। নেপালের বিপক্ষে যেই গুরুত্বপূর্ণ ম্যাচটা আছে, গুরুত্বপূর্ণ ওই সেন্সে বাংলাদেশ যে মোমেন্টামে আছে সেই মোমেন্টামে আসলে বাংলাদেশকে নেপালের বিপক্ষে ভালো করতেই হবে, তাহলে তাদের আত্মবিশ্বাসটা আরও দৃঢ় হবে। মাশরাফি বিন মর্তুজা সাবেক ক্যাপ্টেন, যার ক্যাপ্টেন্সির শুরুটা আসলে এখানটায় হয়েছিল, টেস্ট ক্যাপ্টেন্সি করেছিলেন, ইনজুরির কারণে আসলে ছিটকে যেতে হয়েছিল। সেই মাশরাফি বিন মর্তুজা দারুণ একটা স্ট্যাটাস দিয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর দিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিশ্বকাপটা
এখন থেকে শুরু হলো বাংলাদেশের দারুণ কিছু করার সুযোগ এই বিশ্বকাপে, অতীতকে ছাড়িয়ে যাবার সুযোগ এই বিশ্বকাপে। মাশরাফি বিন মুর্তজা যা বলেছেন সেটা কিন্তু ক্রিকেটাররাও আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। বাংলাদেশ দলের প্র্যাকটিস ছিল না, আগামীকাল আবারও প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসে আসলে নেপালের বিপক্ষে রণকৌশলটা ঠিক হবে। নেপালের সঙ্গে বাংলাদেশ আসলে কেমন করে এই কন্ডিশনে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে, কারণ এখানে যতটা ভালো করতে পারবে বাংলাদেশ, পরের যেই ইন্ডিয়া কিংবা অস্ট্রেলিয়া কিংবা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কিন্তু সেটা দারুণ আত্মবিশ্বাসের রসদ হিসেবে কাজ করবে। নাহিয়ান বিন জসিম, ৭১, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। নাহিয়ান বিন জসিম জানাচ্ছিলেন বাংলাদেশ দলের সর্বশেষ অবস্থান এবং লাস্ট ডেতে, অর্থাৎ আমরা জানি নেপালের বিপক্ষে যে ম্যাচ, সেখানে তিনি প্র্যাকটিস করছে বাংলাদেশ দল, সেই প্র্যাকটিসের ছবিও কিছুক্ষণ আগে আমাদের হাতে এসেছে। এ পর্যায়ে আমরা একটু বোঝার চেষ্টা করব যে যে অপেক্ষাটা মাশরাফি বিন মুর্তজা বলছেন, যে অপেক্ষায় রয়েছে বাংলাদেশের শত কোটি কোটি মানুষ, সেই অপেক্ষাটা আসলে কিভাবে পূরণ হবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল কিভাবে সুপার 8-এর লড়াইটা কিভাবে ফেস করবে, সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক নাসিরউদ্দিন চৌধুরী। নাসিরউদ্দিন চৌধুরী, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। বাংলাদেশ দল বেশ ফুরফুরে মেজাজে আছে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, এবং মূল লড়াইটা শুরু হচ্ছে সুপার 8-এ। বাংলাদেশ দল যে জায়গায় রয়েছে, কন্ডিশন দেখে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রে রান হচ্ছিল না, বোলারদের দাপট ছিল, সেই সিচুয়েশনটা পাল্টাবে। 150 থেকে ওপরের দিকে 200 পর্যন্ত হয়তো বা রান হবে। বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই কন্ডিশন সামাল দিতে কতটা প্রস্তুত এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে এবং ৭১-এর দর্শকবৃন্দকেও আমার শুভেচ্ছা। বেসিক্যালি ইয়াস, আপনার যুক্তরাষ্ট্র থেকে যে ওয়েস্ট ইন্ডিজের পিচে যে কন্ডিশন, ডেফিনেটলি বেশ কিছু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে রান হচ্ছে একটু ওদের চেয়ে বেটার। আমি আমার খুবই যে বেটার এটা বলতে পারবো না। যেমন ধরেন আপনার আইপিএল এর খেলাগুলো যেভাবে হয়, 200+, 250+ ইভেন ইজ নাথিং, মানে একেবারে ইজিলি সামটাইমস চেজেবল হয়ে যায়। তো ওই রকম কিছু না হলেও মনে হচ্ছে যে আপনার এটা 170-80 ম্যাক্সিমাম স্কোরের একটা উইকেট। তো এই ক্ষেত্রে যে কাজটা আমাদের এখন যে পর্যায়ে আমাদের আছে আর কি, এবং আমরা যদি ডিপলি আমাদের ব্যাটসম্যানদের ক্যাপাবিলিটি বা তাদের যে সামর্থ্য বা তাদের ওভারঅল যে তাদের মেন্টালিটি যদি চিন্তা করি, এখন তাদের বেসিক্যালি যেটা মেন্টালি তাদের যথেষ্ট স্ট্রং থাকতে হবে। কারণ আপনার আর অতীত নিয়ে কোনো চিন্তা ভাবনা করা যাবে না, বিকজ আমাদের যে রিসেন্ট পাস্ট যে ব্যাটসম্যানদের যে ব্যাটারদের যে আপনার পারফরমেন্স গিয়েছে, এটা বলার মতো না। এবং এটা যদি চিন্তা করে দেন তাদের মানে পারফরমেন্সের আরো খারাপের দিকে, সেটা নিয়ে দুশ্চিন্তা তো রয়েছেই। নাসিরউদ্দিন চৌধুরী, যে বিষয়টা স্পেসিফিক্যালি জানতে চাই, যে আমরা দেখেছি লিটন দাসকে নিয়ে আলোচনা ছিল, একটা ম্যাচে তিনি রান করলেন, তারপর আবার অফ হয়ে গেলেন। আমরা সৌম্য সরকারের কাছ থেকে দু একটা শট দেখলাম, আমরা তানজিদ তামিমের কাছ থেকে বড় কোনো ইনিংস পেলাম না, কিন্তু অন অ্যান্ড অফ তিনি মোটামুটি রান করছেন। কিন্তু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ধারাবাহিকভাবেই খারাপ করছেন। এই অন কিংবা অফ হওয়ার বিষয়টা তার ভেতরে নেই, তিনি পারফরমেন্সের অভাবের দিক থেকে অনেক বেশি ধারাবাহিক। সেই জায়গা থেকে বাংলাদেশের চ্যালেঞ্জটা কি একটু বাড়তি কিনা? বেশ কয়েকটা ম্যাচে, স্পেশালি সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাতে মনে হচ্ছিল যে শান্তর ব্যাটে রানটা আসলেই বাংলাদেশ জিতে যায়। এরকম কিছু এই অবস্থায়, অর্থাৎ সুপার 8 পজিশনে এসেও তৈরি হতে পারে কিনা? এই ক্ষেত্রে আমি একটু ডিপে যদি যেতে চাই, কারণ যেহেতু খেলাটা আপনার এক পর্যায়ে চলে এসেছে, আমি অত ডেপথে যেতে চাই না। আমরা সবাই সাকসেস চাই। সাকসেস চাইলে আমরা দেখবো আমাদের সাথে এখন সবচেয়ে রাইভালরি কাদের হচ্ছে, শ্রীলঙ্কার হচ্ছে। আপনি যদি চিন্তা করেন, শ্রীলঙ্কা কিন্তু 2টা ওয়ার্ল্ড কাপ উইনার, একটা কিন্তু আপনার T20 ওয়ার্ল্ড কাপ 2014-এ, আর ওয়ানডে উইনার আপনার 1996-এ। কিন্তু তাদের কিন্তু আপনার যদি দেখেন আপনার প্লেয়ারদের কোয়ালিটি এবং প্লেয়ার, ওদেরও কিন্তু আপনার যদি এ ক্লাস প্লেয়ার ব্যাটার বলেন, আপনার ওই 96-এও আপনার অরবিন্দ ডিসিলভা, রানাতুঙ্গা, সাপোর্টিং হিসাবে ছিল রোশন মাহানামা প্লাস গুরু সিংহা। আপনি দেখেন ওদের কিন্তু খুব মানে হিউজ যে আপনার মানে প্লেয়ারদের কোয়ালিটি ছিল তা কিন্তু না। এখন ব্যাপারটা ডিফারেন্স কোথায় ঘটেছে? ডিফারেন্স ঘটেছে আপনার বেসিকে। এখন শুরু থেকে আমি এগুলি বলতে চাইনি, আসলে প্রবলেম হলো বেসিকে। আমাদের যে বাংলাদেশি প্লেয়াররা বেসিক্যালি উই আর নট এ স্পোর্টস নেশন, এটা হলো বাস্তবতা।
এবং আমাদের যদি ডিপে চিন্তা করেন, আমরা বলছি যে লিটন দাস, তারপরে আমাদের সব লিটন দাস, তার যার স্ট্রাইক রেট আপনার কত 126, এভারেজ 222.83, ওয়ারেজ আপনি চলে যান যে সময় আপনার শ্রীলঙ্কা উইনার অফ দি ওয়ার্ল্ড কাপ 2014, each and every player, সাঙ্গাকারা বলেন, জয়াবর্ধনে বলেন, 130 প্লাস আপনার স্ট্রাইক রেটে তারা 30 এভারেজে রান করে গেছে। যদি ফিনিশার বলেন আপনি জিসারা পেরাদা 151 স্ট্রাইক রেটে রান করছে 21 এভারেজে। আপনি এগুলো তো মানে আপনার সাকসেসের তো আপনার মানে র ম্যাটেরিয়াল বা রেসিপিটা দেখতে হবে। এখন আমরা আসলে অনেক প্রত্যাশা করতেছি, বাট আমাদের জায়গাটা কোথায়? সেক্ষেত্রে আপনি বলছেন যে আমাদের সাঙ্গাকারার মতন ব্যাটসম্যান নেই, কিংবা এখনকার সময়ের বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতন ক্রিকেটারও আমাদের নেই, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেট যে পজিশনে এসে পৌঁছেছে, আমরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় পজিশনে গিয়েছি, বিশ্বকাপেও আমরা এর আগে দুর্দান্ত খেলেছি, টি-20তে হয়তো বা খুব ভালো কোনো অর্জন আমাদের সেই পর্যায়ে যাওয়ার মতন নেই, কিন্তু তারপরও বেশ কিছু অর্জন আমাদের রয়েছে। নিউজিল্যান্ডের মতন দলকে আমরা হারিয়েছি। সো এই সাফল্যগুলোর রহস্যটা তাহলে কি? বেসিক্যালি আপনার অনেক ইভেন্টে আপনি আপনার পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারবেন, অথবা এটাকেও ছাড়িয়ে যেতে হবে। আপনাকে ধারণা করতে হবে আমার এভারেজ 26, লাইক আপনার আমি যদি বলি সাকিবের 26, 21, এই 21, 26 কে আপনাকে ছাড়িয়ে যেতে হবে। স্ট্রাইক রেট এভারেজ আপনার সবাই ম্যাক্সিমাম 129 হলো আপনার তৌহিদ হৃদয়। আপনাকে এই অবস্থায় থাকতে হবে বা একে ছাড়িয়ে যেতে হবে। অন দ্য গিভেন ডেট ইউ ক্যান উইন। এবং সবচেয়ে বড় কথা যেটা, আপনাকে মেন্টালিটিটা খুব মানে স্টেবল রাখতে হবে। আমাদের সবচেয়ে বড়, আমি সবসময় বলি, একটা খেলা কিন্তু 3 থেকে 4 ঘন্টা, কিন্তু রেস্ট অফ দ্য টাইম কিন্তু আপনার প্রিপারেটরি চলে যায়। আপনি কতটুকু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে অন দ্য ফিল্ডে যাচ্ছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিঃসন্দেহে, কিন্তু সেই জায়গায় আসলে নাসিরউদ্দিন চৌধুরী ম্যানেজমেন্টের করণীয়টাও কি একটু সামনে আসা উচিত কিনা? কারণ নাজমুল শান্তকে আমরা টি-20 ক্যাপ্টেন্সি দিয়েছি 3 ফরম্যাটের, বাকি 2 ফরম্যাট সহ, এবং নাজমুল হোসেন শান্ত টি-20 স্ট্রাইক রেট আমরা দেখি 105 পয়েন্ট সামথিং যতদূর মনে পড়ছে, এবং বাংলাদেশে যারা টি-20 ব্যাটিং করেছেন একটা লেভেল পর্যন্ত তিনি দ্বিতীয় সর্বনিম্ন নাইম শেখের পরে তার স্ট্রাইক রেট টি-20-তে। তো এরকম একজন ব্যাটসম্যানকে বলা হচ্ছে যে তিনি কখনোই আসলে টি-20 ম্যাটেরিয়াল ছিলেন না, তার কাঁধে এরকম একটা গুরু দায়িত্ব বিশ্বকাপের আগে দিয়ে দেওয়া, সেটাকে আসলে নিরুপায় হয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দিয়েছে কিনা, নাকি তার উপরে আমি এটার সাথে একটু ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড শো করতেছি। কারণ নাজমুল হোসেন শান্তর যে ক্যাপ্টেন্সি ট্যালেন্ট, হুইচ ইজ সামথিং ডিফারেন্ট। আপনার ওর যে বোলার রোটেশন, আপনি চিন্তা করেন, আপনি যদি ফিল্ড প্লেসিং, বোলার রোটেশন, তারপরে আপনার ডিসিশন মেকিং, মানে প্রপার টাইমে আপনার স্লগে বলেন, আপনার ইনিশিয়ালি বলেন, আপনার ডেতে বলেন, সবগুলিতে কিন্তু ওর প্রত্যেকটা ডিসিশন ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট। রিশাদ হোসেনকে পারফেক্টলি ইউটিলাইজ করতেছে, মাহমুদুল্লাহ রিয়াদকে আপনার সাকিবকে আপনার মানে 1 ওভার দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে বাকি ওভারগুলো কমপ্লিট করছে। মানে ক্যাপ্টেন্সির ব্যাপারে মানে আমার মনে হয় না nobody will ask something to Shant. বোলিং এবং ফিল্ডিং পজিশন, এই জায়গাগুলোতে আসলে ক্যাপ্টেন্সির যে ক্যাপ্টেনের কাছ থেকে যে প্রত্যাশা, সেটা তিনি মোটামুটি পূরণ করতে পেরেছেন ধরে নেওয়া যায়, যে কারণে আসলে শান্তর ব্যাটিংটা ঠিকঠাক ওইভাবে না হলেও তার কাছ থেকে আমরা যে কিছু পাচ্ছি না, বিষয়টা এরকম নয়, সেটাই বলছিলেন আপনি নাসিরউদ্দিন চৌধুরী। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ক্রিকেট বিশ্লেষক নাসিরউদ্দিন চৌধুরীর সঙ্গে আলোচনা করছিলাম বাংলাদেশ দলের বর্তমান অবস্থান, সুপার হিটে তাদের জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেসব প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল এতক্ষণ বিস্তারিত। দর্শক, এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপের নতুন নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।